আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আর আমার ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে অসুস্থ থাকার কারণে। তো সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং এখন এর সাথে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আসলে প্রথমেই আমার যেটা বলা উচিত ছিল বা দেখানো উচিত ছিল যে মাছটা কিভাবে পরিষ্কার করেছি। তো এই মাছগুলো যেহেতু অনেক বড় বড় ছিল, এজন্য আসলে আমি মাছের খোসাগুলো ফেলে দেইনি, খোসাগুলো রেখে দিয়েছি। আর আমি খোসা থেকে একটু ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছের মধ্যে যে রগগুলা থাকে আর কি, কালো কালো, সেই রগগুলা কিন্তু ফেলে দিতে হয়। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে চিংড়ি মাছের যে খোসা আছে এটা একটু ফাঁকা করে এর ভিতরের ময়লাগুলো ফেলে দিয়েছি বা রগটা ফেলে দিয়েছি। মাথার কাছে যে কালো ময়লা থাকে সেটাও ফেলে দিয়েছি। এই যে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা চাকু দিয়েও করতে পারেন, তো কাঁটা চামচ দিয়ে এটা আসলে বেশি ভালো হয়। এখন রান্নায় চলে এসেছি। প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। মাছটাকে আমি একটু ভেজে নিব, ওই জন্য তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ যেহেতু শক্ত একটা মাছ, আর এটা কিন্তু বেশি ভাজি করলে আরও শক্ত হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি এটাকে খুবই কম সময় ভাজি করে নিয়েছি। জাস্ট একটু কালার আসলেই আমি আসলে এপিট ওপিট উল্টে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে ভাজা কিন্তু হয়ে গেছে এরই মধ্যে। তো এখন আমি এই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি রান্নাটা করব। এজন্য এখন আমি এখানে খুবই কম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু এই রান্নায় আমি পেঁয়াজ বাটাটা বেশি ব্যবহার করব, ওই জন্য কিন্তু এখন পেঁয়াজ কুচিটা কম দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরই মধ্যে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছু সময় আমি একটু নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজের যে পানিটা আছে ওটা শুকিয়ে যায়। তো এরই মধ্যে আসলে নাড়াচাড়া করতে করতে এটা হয়ে গেছে। এখন এর সাথে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের একটু কম শুকনা মরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। তো এখানে আমি 1 চা চামচের মতো করে দিয়েছি, যেহেতু আমার মাছের পরিমাণটা কম। আপনারা যারা একটু বেশি পরিমাণে রান্না করবেন তারা মশলার পরিমাণটা আরেকটু বেশি দিয়ে দিবেন। তো সমস্ত মশলা দিয়ে এখন আমি কিছু সময় একটু নাড়াচাড়া করে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এই 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু লবণ দেওয়ার পরে কিন্তু আমি ফ্রাই প্যানে যে রান্না করি আমি কিন্তু নাড়াচাড়া করি না, কারণ এই লবণে যে ধারটা আছে এই ধারে কিন্তু ননস্টিকের ফ্রাই প্যানের এই যে ননস্টিকটা উঠে যায়। তো এটা কিন্তু আমাকে দোকান থেকে বলে দিয়েছিল। এখন আমি এই মশলাটা কষানোর জন্য নারকেলের দুধ দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু স্লো করে দিয়েছি দেখার জন্য। অনেকের কাছে মনে হতে পারে যে আমি কি দিয়েছি, আসলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল নারকেলের দুধটা, ওই জন্য আসলে যে বরফ রয়ে গেছে, এখনও কিন্তু এটা বরফটা ছাড়ে নাই। তো আজকের রেসিপিটা কিন্তু আমি পুরাটাই নারকেলের দুধ দিয়েই করব আর কি। আজকের রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করিনি আলাদা করে। এখন আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে মশলাটা আপনারা যত কষাবেন রান্নার টেস্ট ততই বেড়ে যাবে। কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে। তো এই রেসিপিতে যেহেতু নারকেলের দুধ দেওয়া, এই জন্য কিন্তু তেলটা একটু বেশি মনে হতে পারে। তো কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। আর এই দইটা কিন্তু একটু হালকা মিষ্টি ছিল আর কি, তবে এটা টক দই বলেই চালানো যায়।
তো আমি এখন আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা। গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন আমি সেই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ঝোলের জন্য আর কি। তো মালাইকারিতে আসলে এত বেশি ঝোল থাকে না, একটু মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি। যখন কিছুটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো এই পর্যায়ে আমি এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর আজকে আমি যতটুকু মশলা দিয়েছি, তো এটার মধ্যে কিন্তু আপনারা 8 পিস মাছ অনায়াসে রান্না করতে পারবেন। যদিও আমি 6 পিস রান্না করেছি। তো কিছুক্ষণ পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে মাছের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকতে পারে। তো মাছের মধ্যে কিন্তু আমি একটু কেটে দিয়েছি, তো সেটা আসলে খোসার ভিতরে দেখা যাচ্ছে না। একটু কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মাছের মধ্যে মশলাগুলো যেতে পারে, ওই জন্য। তো উল্টে পাল্টে দিয়েছি। এরই মধ্যে কিন্তু প্রায় ঝোলটাও শুকিয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। আর কাঁচামরিচ আমি ফ্লেভারের জন্য দিয়েছি, তো আমার কাছে একটু ঝালটা কম মনে হয়েছে, ওই জন্য একটু ফেলে দিয়েছি, যাতে করে ঝালটাও বের হতে পারে। আর এই পর্যায়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা ধনে গুঁড়া, আর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। তো আসলে আমি কিন্তু সব কিছুই ভেজে গুঁড়ো করে রেখে দিই, রান্নার সময় ব্যবহার করি। আর দেখা যাচ্ছে আমি একটু কম পরিমাণে গুঁড়ো করে রাখি। যদি বেশি করে গুঁড়ো করে রাখা হয় তাহলে কিন্তু এটার স্মেলটা চলে যায়। আর যদি আপনারা দেখা যাচ্ছে সাথে সাথেই যদি গুঁড়ো করে রান্না করেন, সেই রান্নার টেস্ট আরও বেশি আসে। এই পর্যায়ে আমি একটু খেয়ে দেখেছি, আমার কাছে একটু মিষ্টিটা কম মনে হয়েছে। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই রেসিপিতে অবশ্যই চিনি দিতে হবে, মিষ্টি মিষ্টি আসলে ভালো লাগে। আর লাস্টে আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু ঘি, আর অবশ্যই ঘিটা দিবেন। তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।